সুপ্রিয় ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রীরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে রিটায়ারমেন্টের সেকেন্ড অঙ্কটা করব, যেটা হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং কমার্স পাবলিকেশনের প্রবলেম C26। ওকে, একটু কোশ্চেনটা খেয়াল করো ভালো করে। এখানে দেওয়া আছে দ্য ব্যালেন্স শিট অফ দিশা অ্যান্ড নিশা who were sharing profit and losses in proportion to their capital stood as follows. তারা তাদের প্রফিট বন্টন করবে ক্যাপিটাল রেশিও অনুযায়ী। তো ক্যাপিটাল দেখো এখানে আছে 20,000, 15,000, 10,000, এটা হচ্ছে ওদের ক্যাপিটাল। তো এখন প্রশ্নে বলা হচ্ছে যে এখানে দেওয়া আছে ইনভেন্টরি বি ডেপ্রিসিয়েটেড বাই 5% অ্যান্ড মেশিনারি বাই 4%। তো আমরা জানি যে সম্পদ যদি কমে যায় তাহলে সম্পদগুলো হয় ক্রেডিট, অ্যাসেট যদি ডিক্রিজ করে ডেপ্রিসিয়েট করে অপচয় হয় অ্যাসেটগুলো হবে ক্রেডিট, আর অ্যাসেট যদি বেড়ে যায় অ্যাসেট হবে ডেবিট। অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট অনাদায়ী পাওনার সঞ্চিতি 5% অন অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবলও কমে যাবে। বাড়লো কি এ ক্লেম ফর ড্যামেজেস হ্যাজ অ্যারাইজেন অ্যাগেন্স্ট দ্য ফার্ম অ্যান্ড দ্য লাইবিলিটি টু দ্য এক্সটেন্ট অফ টাকা 1,300। তাহলে একটা 1300 টাকার আবার একটা লাইবিলিটি আছে। ভ্যালু অফ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বি অ্যাপ্রিসিয়েটেড, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বাড়ছে। এরপর বলা হয়, তাহলে আগে আমরা এতটুকুতে শেষ করি, এই 4টা পয়েন্টের মধ্যে শেষ করি। ইনভেন্টরি ডেপ্রিসিয়েটেড হ্রাস হচ্ছে, মেশিনারি হ্রাস হচ্ছে 5% আর 4%। দেখো ইনভেন্টরি আছে এখানে 8,000 টাকা, ইনভেন্টরি 8,000 টাকা, মেশিনারি আছে 8,500 টাকা, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 25,000। ইনভেন্টরি হচ্ছে 8,000 টাকা, এটা 5% কমে যাবে। মেশিনারি কমে যাবে 4%, মেশিনারি আছে 8,500 টাকা, 4% কমে যাবে। তারপর একটা লায়াবিলিটি আছে, লায়াবিলিটি হচ্ছে 1300 টাকা, লায়াবিলিটি বাড়ছে। আর ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাপ্রিসিয়েটেড মানে বেড়ে যাচ্ছে, কত পার্সেন্ট? 20%। ওকে, তাহলে আমরা পেলাম কি ইনভেন্টরি কমছে, মেশিনারি কমছে, এআর কমছে, লায়াবিলিটি বাড়ছে। অ্যাসেট যদি হ্রাস হয়, লায়াবিলিটি যদি বাড়ে, তাহলে এগুলো হবে ক্রেডিট। আসো আমরা এখান থেকে শুরু করি। আর অ্যাসেট আর লায়াবিলিটি বাড়া বা কমার জন্য একটা কি আসে? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আসে। তো খেয়াল করো সবাই, এখানে দেখো রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা আমরা তাহলে এখান থেকে শুরু করব। জার্নালগুলো খেয়াল করো। তাহলে হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট, হ্রাস হচ্ছে কি বলেছিলাম? ইনভেন্টরি, মেশিনারি, অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটস, আর হচ্ছে লাইবিলিটি। আমাদের অ্যাসেট কমেছে ইনভেন্টরি 5%, মেশিনারি কমেছে 4%, অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটস এআরের উপর ধরতে বলেছে, আরেকটা লাইবিলিটি ছিল। খেয়াল করে তাহলে ইনভেন্টরি যা ছিল তার 5% এসছে 400 টাকা, তারপর মেশিনারি ছিল তার থেকে 4% এসছে 340 টাকা, এরপরে এআরের উপরে যে সঞ্চিতি ধরতে বলেছে সেটা ছিল 50 টাকা, এরপরে হচ্ছে একটা লাইবিলিটি ফর ড্যামেজ ছিল 1300 টাকা। তাহলে চারোটা যোগ করলে রিভ্যালুয়েশন ডেবিট হচ্ছে 2090। এটা হলো অ্যাসেট ডিক্রিজ এবং লাইবিলিটি ইনক্রিজ, এটার জন্য এই জাবেদাটা দিলাম। আমাদের 4 নম্বর পয়েন্টে ছিল ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 20% অ্যাপ্রিসিয়েট মানে বেড়ে যাবে। তো আমরা জানি বেড়ে গেলে অ্যাসেট হয় সবসময় ডেবিট। তাহলে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ডেবিট রিভ্যালুয়েশন ক্রেডিট 20% এসছে, 25,000 ছিল, তার 20% হচ্ছে 5,000। দেখো ভালো করে, তা ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ডেবিট রিভ্যালুয়েশন ক্রেডিট 5,000, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ডেবিট রিভ্যালুয়েশন ক্রেডিট হলো 5,000। এই হলো আমাদের প্রথম 4টা পয়েন্টের মধ্যে অ্যাসেট এবং লাইবিলিটি বাড়া বা কমার জন্য। এবার আসো, রিভ্যালুয়েশন ডেবিট হয়েছে 2090, ক্রেডিট হয়েছে 5,000। তাহলে কোন পাশ বড় হচ্ছে? ক্রেডিট পাশ বড়। 5,000 থেকে 2090 বাদ গেলে থাকে আরও 2,910, রিভ্যালুয়েশনের ব্যালেন্স হচ্ছে 2,910। তো এটাকে এখন কি করতে হবে? পার্টনার্সদের ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। তো রিভ্যালুয়েশন ডেবিট দিশা, টিশা, নিশা ওদের ক্যাপিটাল হবে ক্রেডিট। ঠিক আছে, কোন অনুপাতে বন্টন হবে 2,910 সেটা একটু ভালো করে খেয়াল করো। কোশ্চেনে ছিল যে ওদের ক্যাপিটাল রেশিও অনুযায়ী, অর্থাৎ ক্যাপিটাল রেশিও ছিল তোমার, ক্যাপিটালগুলো কোশ্চেনে দেওয়া ছিল 20,000, একটু খেয়াল করো, ক্যাপিটালগুলো ছিল তোমার
এই যে ক্যাপিটাল দেওয়া আছে 20,000, 15,000, 10,000। তো 20, 15, 10 শূন্যগুলো কেটে দাও। আমাদের 20, 15, 10 এটাকে যদি আমরা আরও ছোট করি, 5 দিয়ে যদি ভাগ করি তাহলে রেশিও হবে 20,000কে 5 দিয়ে ভাগ করলে আসবে 4। 20,000 সরি 20কে যদি আমরা 5 দিয়ে 20, 15, 10 20কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে আসে 4। 20কে যদি 15কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে আসে 3। আর 10কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে আসবে 2। তাহলে রেশিওটা দাঁড়াচ্ছে কত কত দেখো, খেয়াল করো। 20, 15, 10 রেশিও দাঁড়াবে 4, 3, 2। 4, 3, 7 আর 2 কত, 9। তাহলে এবার আসো, খেয়াল করো, ওই 4, 3 আর 2 রেশিও দিয়ে কিন্তু রিভ্যালুয়েশনের টাকাটা ট্রান্সফার হয়েছে। রিভ্যালুয়েশন ডেবিট, দিশা, টিশা, নিশা ওদের ক্যাপিটাল ক্রেডিট। 2,910কে আমরা 4, 3, 2 দিয়ে বন্টন করে দিলাম। এলো 1,293, 976, 47। এই হলো আমাদের রিভ্যালুয়েশনের ব্যালেন্স। এবার আসো, এতটুকু তো আশা করি কারো কোনো প্রবলেম নাই। অ্যাসেট লাইবিলিটি বাড়া বা কমার জন্য আমরা জার্নাল দিয়েছি, সেই জার্নাল থেকে আবার রিভ্যালুয়েশনের ব্যালেন্স এসছে, সেগুলো আমরা ওদের ক্যাপিটাল ট্রান্সফার করে দিলাম। ওকে, এবার আসো আমরা পরের রিকোয়ারমেন্টগুলো দেখি। পরের রিকোয়ারমেন্টে কি বললো, বলো দ্য গুডউইল অফ এন্টায়ার ফার্ম, পুরা ফার্মের গুডউইল হলো ফিক্সড 1 টাকা, 10,800, 10,800 টাকা মূল্যায়ন করা হয়েছে। অ্যান্ড তিশাস শেয়ার অফ দ্য সেম বি অ্যাডজাস্টেড ইন্টু দ্য অ্যাকাউন্ট অফ দিশা অ্যান্ড নিশা। অর্থাৎ তিশা চলে যাবে, তিশার যে গুডউইলের অংশটুকু আছে সেটা কাদের মধ্যে বন্টন হবে, দিশা এবং নিশার মধ্যে। দিশা এবং নিশা তিশার গুডউইলের টাকাটা ওরা বহন করবে। ওকে, who are going to share profits in future in the proportion of 5:3। অর্থাৎ যখন তিশা চলে যাবে তখন দিশা নিশার মধ্যে বন্টন হবে 5 আর 3, এই অনুপাত, নতুন অনুপাত। এখন আসো দ্য এন্টায়ার ক্যাপিটাল অফ নিউলি, আচ্ছা এটা পরে বুঝাই দিচ্ছি। এবার আসো আমরা এটার কাজটা করি 5-এর। দ্য গুডউইল, পুরা ফার্মের গুডউইল হচ্ছে 10,800। তিশা চলে যাবে, তিশার শেয়ারটা ওরা দুইজনের ক্যাপিটাল দিয়ে অ্যাডজাস্ট করতে বলেছে, দিশা আর নিশা দিয়ে। আর ওদের নতুন রেশিও হচ্ছে 5:3। এতটুকু বুঝে না ভালো করে। টোটাল গুডউইল হচ্ছে 10,800, তিশা চলে যাবে, সেটা ওর তিশার গুডউইলের অংশটুকু দিশা আর নিশার মধ্যে কি হবে, ওরা অ্যাডজাস্ট করে নেবে। তাহলে এই এন্ট্রিটুকুর কাজটা আগে দেখো, ভালো করে খেয়াল করো। এখানে গুডউইল দেওয়া ছিল 10,800, সেখানে টিচার অংশ কতটুকু সেটুকু দেখতে হবে। তো এইটা করতে হলে আমাদেরকে সবার আগে করতে হবে একটা গেইনিং রেশিও বের করতে হবে। যখন যে চলে যাবে তার গুডউইলটা অন্যরা নিয়ে নেবে, অন্যরা অ্যাডজাস্ট করে নেবে, ওদের ক্যাপিটাল থেকে টাকাটা দিবে, তখন একটা গেইনিং রেশিও বের করতে। গেইনিং রেশিও বের করার সূত্র হচ্ছে নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও। নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও। নিউ রেশিও কিন্তু আমরা একটু আগে দেখেছিলাম 5:3, 5 আর 3 এটা যোগ করলে হবে 8। তো আমরা একজনের হবে 8/5, আরেকজন হবে 8/3, 8/5, 8/3। এটা আমরা জানি নিউ রেশিও। এখন আসে ওল্ড রেশিও কত। ওল্ড রেশিও কিন্তু একটু আগে আমরা বের করেছিলাম 5, 4, 5, 3 আর 2 ছিল। তো এখানে মধ্যে ওদের 5, না সরি, ওখানে কত ছিল একটু দেখি, 4, 3 আর 2 ছিল। 20, 15, 10কে যদি 5 দিয়ে ভাঙায় তাহলে হবে 4, 3 আর 2। চলে যাচ্ছে কি টিশা, তাহলে থাকতেছে কি দিশা আর নিশা। তো 4, 3 আর 2 এটাকে যোগ করলে আসে কত, 9 আসে। তাহলে দেখো ওল্ড রেশিওটা কত হবে। ওল্ড রেশিও দিশার হচ্ছে 4, 9/4, 3 আর 2 যোগ করলে হবে 9। তো 9/4 দিশার হবে 9, নিশার হবে 9/2। তো এটা হচ্ছে ওদের ওল্ড রেশিও ছিল, যেটা আমরা একটু আগে বললাম। 20,000 ওদের ক্যাপিটাল অনুপাতে, ক্যাপিটাল ছিল 20,000, 15,000, 10,000। 20, 15, 10 তাকে যদি আমরা ভাঙ্গাই তাহলে আসে 4, 3, 2। তো যার জন্য হলো 9, 4, 3 আর 2 যোগ করলে হচ্ছে 9।
9/4, 9/3, 9/2। 9/3 ছিল টিশা, টিশা তো আর থাকতেছে না, তাহলে ওদের হচ্ছে 9/4 আর 9/2। তো দেখো ওল্ড রেশিও, নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও। নিউ রেশিও হচ্ছে 8/5, 8/3। তো দিশারটা খেয়াল করো, 8/5 মাইনাস 9/4, ওর কত এলো? নতুন রেশিও হচ্ছে 72, 13/72। আর নিশার নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও করলে আসবে 11/72। তাহলে দেখো খেয়াল করো, তাহলে নিউ রেশিও আমরা পাচ্ছি কত? 13:11। দেখো এবার খেয়াল করো, 13:11। এটা হচ্ছে আমাদের নতুন রেশিও। 13:11 হচ্ছে আমাদের নিউ রেশিও। আবার বলছি, গেইন রেশিও এসছে নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও। নিউ রেশিও থেকে ওল্ড রেশিও বাদ দিলাম, বাদ দিলে এলো 13 আর 11। উপরে যেটা আসছে 13 আর 11 হচ্ছে নিউ রেশিও। ওকে, খেয়াল রাখবা, একজনের গুডউইল আরেকজনরা যদি অ্যাডজাস্ট করে নেয় তাহলে আমরা অলওয়েজ এখানে একটা গেইনিং রেশিও বের করতে হবে। ওকে, এবার জার্নালে চলে যাই আমরা। জার্নালটা খেয়াল করো। আচ্ছা, টোটাল গুডউইল ছিল 10,800, তার মধ্যে তিশার গুডউইল কত হবে দেখো। 10,800কে যদি তুমি এই ওদের 10,800কে যদি আমরা 9/3 করি তাহলে আসবে 3,600। তো 3,600কে ছিল গুডউইলের অংশ টিশার। টিশার 10,800কে আমরা ওর অনুপাত দিয়ে যদি ভাঙাই তাহলে টিশার গুডউইল হবে 3,600। এটাকে আমরা এখন বন্টন করব 13:11 দিয়ে। তো 13:11 দিয়ে যদি বন্টন করি তাহলে দিশার ক্যাপিটাল থেকে যাবে তোমার, দিশার ক্যাপিটাল 1950 আর নিশার ক্যাপিটাল থেকে যাবে 1650। খেয়াল রাখবা, একজনের গুডউইল অন্যরা নিলে সবসময় জার্নালটা দিব। ওদের ক্যাপিটাল থেকে চলে যাবে বলে ওদের ক্যাপিটাল হবে ডেবিট, আর তিশার ক্যাপিটালে এসে যোগ হবে বলে তিশার ক্যাপিটাল হবে ক্রেডিট। আচ্ছা, এখন আসো, এবার বাকি কাজটুকু করতে হবে আমাদের। সেটা কি জন্য? কোশ্চানে দেওয়া ছিল আমাদের লাস্ট 6 নাম্বার এন্ট্রিটা দেখো। দ্য এন্টায়ার ক্যাপিটাল অফ নিউলি কনস্টিটিউট ফার্ম অফ দ্য ফার্ম বি ফিক্সড at টাকা 28,000 বিটুইন দিশা অ্যান্ড নিশা। দিশা এবং নিশার মধ্যে ক্যাপিটাল, টোটাল ক্যাপিটাল হবে এখন 28,000 টাকা। ইন ফিউচার প্রফিট শেয়ারিং রেশিও, তো সেটা ওদের নতুন প্রফিট রেশিও ছিল 5:3। টোটাল ক্যাপিটাল হবে 28,000। অ্যাকচুয়াল ক্যাশ টু বি ব্রট ইন অর উইথড্র, অর্থাৎ ওদের ক্যাপিটাল 28,000 টাকা রাখতে হলে তাহলে কত টাকা ওদেরকে আনতে হবে বা উইথড্র করতে হবে সেটা আমাদেরকে বের করতে হবে। ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসটা। দ্য এন্টায়ার ক্যাপিটাল অফ দ্য নিউলি ফার্ম ছিল 28,000 টাকা। সেই 28,000 টাকা ওদের মধ্যে ফিউচার প্রফিট শেয়ার রেশিও, তো 5:3 আমরা যেটা দেখেছিলাম নতুন রেশিও দেওয়া ছিল সেটা দিয়ে ওদের নতুন ক্যাপিটাল রাখতে হবে। এই ক্যাপিটাল 28,000 টাকা রাখতে হলে কত টাকা ক্যাশ আনতে হবে বা উইথড্র করতে হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো এটা বের করতে হলে আমাদেরকে সবার আগে একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে হবে। দেখো, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে হলে দেখো, ব্যালেন্স বিডি দিলাম 20, 15, 10,000। রেগুলেশনে ব্যালেন্সও ট্রান্সফার হলো। এরপরে আসো, তিশা যে গুডউইলে 3,600 টাকা পাবে সেটা তিশার ক্যাপিটালে এসে যোগ হয়েছে 3,600, কিন্তু নাম লিখতে হবে অপোজিটগুলো, দিশার নিশা। এবার আসো এইদিকে খেয়াল করো, তিশা টাকা পাবে দিচ্ছে দিশা আর নিশা। তো দিশা আর নিশার গুডউইলের অংশটুকু, তিশার গুডের অংশটুকু দিশা নিশা যে দিচ্ছে সেটা ওদের ক্যাপিটালের ডেবিট পাশে, অর্থাৎ ওদের ক্যাপিটাল থেকে গিয়ে যে যোগ হবে তিশার ক্যাপিটালে। ওকে, এবার আসো ব্যালেন্স সিটটা কিভাবে বের করতেছে। এখন দিশার ক্রেডিট পাশে ক্যাপিটাল ক্রেডিট পাশে যোগফল এসছে 21,293। কত এলো? 21,293। এটা আমরা ডেবিটও নিয়ে আসবো 21,293। এখন খেয়াল করো, সবার আগে আমাকে ব্যালেন্স সিটটা আগে বসাই দিতে হবে। তো ব্যালেন্স সিট আমরা কিভাবে বসাবো? আমরা জানি প্রশ্ন দেওয়া ছিল টোটাল ক্যাপিটাল ছিল 28,000। 28,000কে আমাদের বন্টন করতে হবে 5:3, অর্থাৎ 8/5, 8/3। 28,000কে যদি আমি 8/5 করি তাহলে ব্যালেন্স সিডি দিশার হবে 17,500 আর নিশার হবে 10,500। এখন আসো, এটাকে আমরা কিভাবে, দিশা ক্রেডিট পাশে যোগ করে এসছে 21,293, ডেবিটে এসছে 21,293। এবার এই 21,293 থেকে 21,293 থেকে 1,950 আর 17,500 বাদ দিলে ডেবিটের যে অংশটুকু শুধু কম হবে সেটা হবে ক্যাশ উইথড্র।
ডেবিট পাশে হলে লিখবা ক্যাশ উইথড্র দিশার 1843। আর তিশার অবস্থা দেখো, তিশার কোনো সমস্যা নাই, তিশা যেহেতু চলে যাচ্ছে, তিশার ক্রেডিট পাশে যোগফল আসছে 19,570, সেটা ডেবিটও বসালাম 19,570। যে চলে যাবে তার ব্যালেন্সটা অলওয়েজ লোন অ্যাকাউন্ট দিয়ে কমপ্লিট করে দিতে হবে। গেল তিশা। এবার আসো নিশার। নিশার দেখা যাচ্ছে ডেবিট পাস বড় হয়েছে ক্যাপিটালের। তো ডেবিট পাস যখন বড় হলো তখন দেখা যাচ্ছে ও ডেবিটের যোগফল আসছে 12,150। এখান থেকে যদি আমি ক্রেডিট পাস বাদ দিই তাহলে দেখা যাচ্ছে যে এখানে 12,150 থেকে যদি আমি 10,000 টাকা আর 647 টাকা বাদ দিই তাহলে এখানে আসে 1,503 টাকা। সেটা হবে ক্যাশ ব্রট ইন। অর্থাৎ ওকে ব্যালেন্স সিডি ক্যাপিটালের ব্যালেন্স যদি ক্লোজিং ব্যালেন্স যদি 10,500 রাখতে হয় তাহলে ওকে আরও ক্যাশ টাকা আনতে হবে 1,503 টাকা। এই হলো আমাদের লাস্ট সমন্বয়। আবারও বলছি, লাস্ট সমন্বয় যেহেতু ক্যাপিটাল দেওয়া ছিল 28,000, সেটা সবার আগে ব্যালেন্স সিডি করে ডেবিটে বসিয়ে দিতে হবে। 28,000কে 5:3 দিয়ে বন্টন করে 17,500 আর 10,500 এসছে। এবার এই ক্যাপিটাল রাখতে কাকে উইথড্র করতে হবে আর কাকে আনতে হবে। যেহেতু দিশার ক্রেডিট পাস বড়, তাই ডেবিট পাস মিলাইতে হলে লিখতে হবে উইথড্র, অর্থাৎ সে টাকাটা তুলে নেবে। আর তিশার ক্লোজিং ব্যালেন্সটা যেহেতু চলে যাবে ওটা অলওয়েজ লোন অ্যাকাউন্ট দিয়ে কমপ্লিট করতে হবে। নিশার কিন্তু ডেবিট পাস বড় হচ্ছে, ওর ডেবিট পাস থেকে ক্রেডিট পাস মাইনাস করলে যে 1,503 সেটাকে লিখতে হবে ক্যাশ ব্রট ইন, এটা লিখতে হবে। এই হলো আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট। আর এবার আসো ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটের অবস্থা দেখো, কোনো সমস্যা নাই। ব্যালেন্স শিটে লায়াবিলিটি সাইডে সবার আগে এপি বসে গেল, যেটা অলরেডি কোশ্চেনে আগেই দেওয়া ছিল। এপি 7,400। আরেকটা সমন্বয়ের মধ্যে একটা লায়াবিলিটি ফর ড্যামেজেস ছিল 1,300 টাকা, সেটা 1,300 টাকা বসলো। তারপরে তিশার যে লোন আছে সেই লোনটা যেটা আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে পেয়েছি 19,570, সেটা বসলো। আর হচ্ছে ওনার সিকিউরিটি অর্থাৎ দিশা আর নিশার ক্যাপিটালটা, দিশা আর নিশার ক্যাপিটাল বসালাম, যেটা ব্যালেন্স সিডি করে পেয়েছিলাম 17,500 আর 10,500। এবার ডেবিট সাইডে আসো। ডেবিটের মধ্যে কারেন্ট অ্যাসেট ক্যাশ অ্যাট ব্যাংক, ক্যাশ অ্যাট ব্যাংকের মধ্যে যা আছে তা বসলো 5,760। যদি এই 5,760 কোত্থেকে এসছে যদি না দেখো তাহলে সেটা এখানে অলরেডি দেওয়াই আছে, এখানে খেয়াল করো। এই যে ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশের ব্যালেন্স বেরিয়েছিল কোশ্চেনে 6,100 টাকা, যেটা আমরা ক্যাপিটাল থেকে ক্যাশ পেলাম। নিশার উইথড্র ক্যাশ 1,503 টাকা। তারপর দিশার উইথড্র ছিল 1,843 টাকা, যোগ বিয়োগ করলে ক্যাশের ব্যালেন্স সিডি হচ্ছে 5,760। ওকে, এবার আসো এই ব্যালেন্সটা ওখানে আমাদের ব্যালেন্স শিটে বসে গেছে ক্যাশের। তারপর ইনভেন্টরি থেকে ডেপ্রিসিয়েশন ছিল বাদ যাবে, এয়ার থেকে অ্যালাস ফর ডাউটফুল ডেটস বাদ গেল। ফিক্সড অ্যাসেট ল্যান্ড অ্যান্ড বিলিং বেড়েছে বলেছে 20% যোগ হবে। ইনভেন্টরি মেশিনারি ডেপ্রিসিয়েশন আছে, মেশিনারি থেকে ডেপ্রিসিয়েশন বাদ গেল 340, আউটারে গেল 8,160। দুপাশে যোগফল এসছে 56,270। এটাই হলো ব্যালেন্স শিট। এবার আসো একটা জার্নালের কথা তোমাদেরকে আমি বলি নাই, সেটা হচ্ছে আমাদের এই যে লাস্ট যে ক্যাপিটালের ব্যালেন্স সিডি করার পরে ওরা যে ক্যাশ এনেছে বা উইথড্র করেছে তার একটা জার্নাল দিতে হবে। খেয়াল করো, দিশার ক্যাপিটালে ডেবিট পাশে এসেছিল, তাই দিলাম দিশার ক্যাপিটাল ডেবিট ক্যাশ ক্রেডিট 1,843। দিশার ক্যাপিটালে ডেবিট পাশে ক্যাশ এসেছিলো বলে ডেবিট করলাম ওর ক্যাপিটাল। নিশার ক্রেডিট পাশে এসেছিলো ক্যাশটা, সেখানে আমরা ক্যাশ ডেবিট করলাম আর নিশার ক্যাপিটালকে ক্রেডিট করলাম দেখো 1,503 টাকার জন্য। আর তিশারটা যেহেতু লোন ছিল ওর এটা তিশার ডেবিট পাশে এসেছিলো লোনের টাকাটা ব্যালেন্সটা, তিশা ক্যাপিটাল ডেবিট তিশার লোন ক্রেডিট 19,570। এই এন্ট্রি লোন সহ এই তিনটে এন্ট্রি কখন আসবে? যখন লেখা থাকবে টোটাল ফার্মের ক্যাপিটাল
দেওয়া থাকে এবং বলে দেওয়া থাকে যে ওদের ক্যাপিটাল এই টাকা রাখতে কত টাকা উঠাতে হবে বা আনতে হবে, তখন আমাদেরকে এই বাড়তি দুটো জার্নাল দিতে হবে। যেমন দিশার ক্যাপিটাল ডেবিট করেছি, নিশার ক্যাপিটাল ক্রেডিট করেছি, এই বাড়তি দুটো জাবেদা আর লোনের জন্য একটা জাবেদা দিতে হবে। তাহলে আমি জাবেদাগুলো আবার বলছি। সবার আগে রিভ্যালুয়েশন, অ্যাসেট লায়াবিলিটি বাড়া বা কমা, তারপর রিভ্যালুয়েশনের ব্যালেন্সের জন্য, তারপর গুডউইল, যেটা একজনের গুডউইল আরেকজনের মধ্যে আর অন্য দুজনটা অ্যাডজাস্ট করবে বলেছে, সেই ক্ষেত্রে আমাদেরকে সব সময় একটা গেইনিং রেশিও বের করতে হবে, মনে রাখতে হবে। আমার কথাগুলো মনে রাখবে তোমরা। আমি সিরিয়ালি বলছি। সবার আগে অ্যাসেট এবং লায়াবিলিটি বাড়া বা কমার জন্য জার্নাল দিতে হবে। এরপরে রিভ্যালুয়েশনের যে ব্যালেন্সটা হবে তার জন্য জার্নাল দিতে হবে। রিভ্যালুয়েশনের ব্যালেন্সটা ওল্ড রেশিও দিয়ে ট্রান্সফার হয়ে যাবে ওদের ক্যাপিটালে। এরপর যে একজনের গুডউইল যদি যে চলে যাবে, তার গুডউইল যদি অন্য দুজন অংশীদার বহন করে, তাহলে ওদের ক্যাপিটাল হবে ডেবিট, আর যে চলে যাচ্ছে তার ক্যাপিটাল হবে ক্রেডিট, কিন্তু ডিস্ট্রিবিউট হবে টাকাটা গেইনিং রেশিও দিয়ে। এরপরে আসো ক্যাপিটালের যে ক্যাপিটালের যে ব্যালেন্স দেওয়া আছে, টোটাল ক্যাপিটাল দেওয়া আছে, সেটা নতুন রেশিও দিয়ে বন্টন করে দেওয়ার পরে যতটুকু ঘাটতি থাকবে বা উত্তোলন করবে তার জন্য দুটো জাবেদা দিতে হবে। এরপর যে অংশীদার চলে যাবে তার লোন অ্যাকাউন্ট দিয়ে তার ব্যালেন্স ক্লোজ করার জন্য আমাদেরকে লোনের একটা জার্নাল দিতে হবে। তো এই হলো আমাদের আজকের অঙ্ক। তোমরা ভালো করে খেয়াল করো, কোশ্চেনটা ভালো করে দেখো, অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। প্রবলেম C26, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং কমার্স পাবলিকেশন। দেখো ভালো করে। এই হলো আমাদের আজকের অঙ্ক। তোমরা অঙ্কটা আবার হাতে কলমে করবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।